رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার 10তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদ্দের পরিচয়। এই বিশুদ্ধ কোরআন শিক্ষার আমাদের দশম পাঠের পড়া হচ্ছে মাদের পরিচয়। মাদ, তো মাদ এর পরিচয় এবং কয়েক প্রকারের মাদ আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো মাদ এই কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। মাদ মানে হচ্ছে টানা, টেনে পড়া, দীর্ঘ আওয়াজে পড়া। তো মাদ বিষয়টা কি আমরা যদি দেখি, এমনি সাধারণত আমরা জানি যে মাদ মানে হচ্ছে টেনে পড়া। তো টেনে পড়ার আবার বিভিন্ন রকম কায়দা কৌশল আছে। কায়দা কৌশল বলতে আসলে কোথাও আমরা একটু কম টানবো, কোথাও বেশি টানবো, এই হিসাব করে মাদের অনেক প্রকার আছে। তবে মূল একটা মাদ আছে, আর সেই মাদকে কেন্দ্র করে আরো অনেকগুলা মাদ আমরা পড়ি আর কি, যেগুলোকে আমরা শাখা মাদ বলছি। তো মূল যেটা আমরা বলি আসল, তো মাদ্দে আসল বা মাদ্দে আসলি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে মাদ্দে ফারাই বা শাখাগত মাদ। তো আমরা প্রথমে মূল যে মাদটা, সেই মাদটা শিখবো। সেটা হচ্ছে আমাদেরকে 3টা হরফ শিখতে হবে, মাদ্দের হরফ। এই 3টা হরফ হলে মূল মাদ হয়। আর বাদ বাকি যে মাদগুলো আমরা শিখবো সবগুলো এইগুলোর সাথেই সংশ্লিষ্ট। এখন এই 3টা কিন্তু আমি এদিক সেদিক করে অনেকবার বলেই ফেলেছি, সেই জায়গা থেকে এখন আমাদের শেখা এখন সহজ হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর মাদের হরফ যেটা, সেটা হচ্ছে জবরের পর খালি আলিফ মাদ্দের হরফ। জবরের পর খালি আলিফ মাদ্দের হরফ। 2 নম্বর হচ্ছে জেরের পর যজমালা ইয়া মাদ্দের হরফ। যদি আমরা সুকুন পড়ার সময় এগুলা পড়েছি, যে আসলে যজম কথাটা সঠিক না, সাকিন কথাটাও সঠিক না, বরং আমাদের বলা উচিত ছিল হচ্ছে সুকুন। তো তারপরে আমরা যেহেতু এই পরিভাষা ব্যবহার করে অভ্যস্ত, সুতরাং এভাবে আমরা বলতে পারি, সমস্যা নাই। 2 নম্বর হচ্ছে জেরের পর যজমালা ইয়া মাদ্দের হরফ। আর 3 নম্বর হচ্ছে পেশের পর যজমালা ওয়াও মাদ্দের হরফ। এখন এগুলো মাদ্দের হরফ কেন, এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মাদ্দের হরফ বলতে আমরা বলছি যে মাদ মানে হচ্ছে টেনে পড়া। তো এইগুলোকে টেনে পড়তে হয় কেন, কেন টেনে পড়তে হয়? 2 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে খেয়াল করেন আপনি, বাইয়াজের বি, আমরা সুকুন উচ্চারণ করার সময় কিন্তু এটা শিখেছি, বাইয়াজের বি এইরকম হয় না কিন্তু। বাইয়াজের বি, বাজেরও বি আবার বাইয়াজেরও বি, একই উচ্চারণ। কেন একই উচ্চারণ কেন? কারণ এই যে বায়ের নিচে যে একটা জের আছে, এই জের মানে হচ্ছে বাংলায় রস্য ইকার। জের মানে হচ্ছে বাংলায় রস্য ইকার। আর ইয়া তারপরে যেটা আছে ইয়া সুকুন, ইয়া সুকুন মানেও কিন্তু একটা রস্য ইকার। ইয়া সুকুন রস্য ইকারের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ একটা রস্য ইকারও যা, একটা ইয়া সুকুনও তা। তো বায়ের সাথে দেখেন একটা জের মানে একটা রস্য ইকার হয়েছে, আবার একটা ইয়া সুকুন মানেও একটা রস্য ইকারই হয়েছে। তার মানে পাশাপাশি জের এবং ইয়া সুকুন মানে যে রস্য ইকার, জের মানেও রস্য ইকার, ইয়া সুকুন মানেও রস্য ইকার, পাশাপাশি দুইটা উচ্চারণ এক জায়গায় হয়ে গেছে, একদম মিলে গেছে এই উচ্চারণটা, দুইটাই রস্য ইকারের উচ্চারণ। এই জন্য আলাদা করে ইয়া এর আলাদা কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, বরং ইয়া এখানে কার হিসাবে ব্যবহার হচ্ছে। জেরটা যেমন একটা কার হিসাবে ব্যবহার করছি আমরা, ইয়া সুকুনটাও অনুরূপ ভাবে একটা কার হিসাবে ব্যবহার হচ্ছে, এবং সেই কারটা জেরের সাথে মিশে যাচ্ছে। যেই কারণে বায়াজের বি, ইয়া এর আলাদা কোনো উচ্চারণ হচ্ছে না, বরং বাজের বি
এইটাতে কোনো টান ছিল না, হরকতের উচ্চারণ। আর যখন এর সাথে ইয়া সুকুন যুক্ত হচ্ছে তখন এইটা দুইটা রস্বইকার এক জায়গায় হওয়ার কারণে এটা দীর্ঘইকারে রূপান্তরিত হচ্ছে এবং আমরা একটা অতিরিক্ত টান দিচ্ছি। তাহলে আমরা বলি যে এগুলা মাদ্দের হরফ। তো কেন মাদ্দের হরফ বা কেন টানি, এর পিছনের ঘটনা হচ্ছে এইটা। কারণ দুইটা রস্বকার যখন এক জায়গায় হয়ে যায় তখন সেটা দীর্ঘকার উচ্চারণ করি আমরা। অনুরূপ ভাবে এই বা ওয়াও পেশ বু, এটা যদি আমরা দেখি তো বায়ে কি আছে, পেশ আছে। তো পেশ মানে হচ্ছে বাংলায় রস্ব উকার। আবার আমরা যদি দেখি এখানে একটা ওয়াও সাকিন আছে, ওই ওয়াও সুকুন যুক্ত যে ওয়াটা আছে, এই সুকুন যুক্ত ওয়াটাও কিন্তু একটা রস্ব উকার। তাহলে এখানে অবস্থা কি দাঁড়াচ্ছে, এই বায়ের উপর যে পেশ এটাও একটা রস্ব উকার, আর ঠিক তারপরে ওয়াও এর উপর যে সুকুন দেওয়া আছে এটাও একটা রস্ব উকার। তো দুইটা রস্ব উকার যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখন এই রস্ব উকারটা দীর্ঘ উকারে পরিণত হয়ে যাচ্ছে, যেই কারণে এই জায়গায় টান হচ্ছে। দুইটা রস্ব উকার এক জায়গায় হওয়ার কারণে এইটা দীর্ঘকারে পরিণত হচ্ছে, যেই কারণে এই জায়গায় আমরা টান দিচ্ছি বা মাদের উচ্চারণ করছি। তাহলে এখন আমরা যদি প্রথমটার দিকে আসি, এখন এইগুলাতে যেমন সুকুন আছে, তো জবরের সাথে তো খালি আলিফ, সুকুন নাই কিন্তু জবরের সাথে কিন্তু খালি আলিফ। এখন আলিফের এটাও তো সুকুন হওয়ার কথা ছিল, বায়ের সাথে যুক্ত। তো জবর যেমন আকারের প্রতিনিধিত্ব করে, খালি আলিফ একটা জবরের প্রতিনিধিত্ব করে। জবর যেমন একটা আকারের প্রতিনিধিত্ব করে, অনুরূপ ভাবে খালি আলিফও একটা আকারের প্রতিনিধিত্ব করে। সুতরাং এই জবর এবং খালি আলিফ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে, জবর এবং খালি আলিফ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখন জবরেরও যে উচ্চারণ, খালি আলিফেরও ঠিক একই উচ্চারণ হওয়ার কারণে, দুইটাই আকার হওয়ার কারণে এই আকারটাকে আমরা দীর্ঘ করে পড়ছি। এখন প্রশ্ন এটা যে ইয়াতে যেমন সুকুন যুক্ত হলো, ওয়াতে যেমন সুকুন যুক্ত হলো, অনুরূপ ভাবে আলিফ সুকুন যুক্ত কেন হলো না? যে আমরা জবরের সাথে এরকম সুকুন যুক্ত আলিফ তাই পড়বো। আমাদেরকে মনে রাখতে হবে ইয়া রস্ব ইকারের প্রতিনিধিত্ব করে, ওয়া সুকুন যুক্ত হলে রস্ব উকারের প্রতিনিধিত্ব করে, আর আলিফ হচ্ছে আকারের প্রতিনিধিত্ব করে। কিন্তু আলিফের উপর যদি আমরা একটা সুকুন দিয়ে দিই তাহলে কিন্তু সেটার আলিফ থাকবে না। আলিফ তো প্রতিনিধিত্ব করে জবরের বা আকারের প্রতিনিধিত্ব করে, কিন্তু আলিফে যদি আপনি সুকুন দিয়ে দেন তাহলে আলিফ কিন্তু আর আলিফ থাকবে না, তখন আলিফ হয়ে যাবে হচ্ছে হামজা। কারণ আমরা জানি আলিফের উপর যদি জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাসদিদ যাই হোক না কেন, কিছু একটা হলেই সেটার আলিফ থাকে না, বরং সেটার উচ্চারণ হয় হামজা। তো হামজা তো আর জবরের প্রতিনিধিত্ব করে না, আকারের প্রতিনিধিত্ব করে না। আলিফকে যদি আমরা সুকুন দিতে যাই তাহলে অবশ্যই সেটা আর আকারের প্রতিনিধি থাকবে না, যেই কারণে আমাদের আলিফকে খালি রাখতে আমরা বাধ্য হয়েছি। সুতরাং এইটাই একমাত্র বর্ণ, আলিফই একমাত্র বর্ণ যেটা খালি থাকার পরেও এইটার একটা কার্যকারিতা আছে, যদি সেটা জবরের সাথে থাকে। অন্য কোন বর্ণ যেটা শব্দের মধ্যে আছে কিন্তু সেই বর্ণের উপর জবর জের পেশ সুকুন তাসদিদ কোনো কিছু নাই, সেই বর্ণকে কিন্তু আমরা পড়ার মধ্যে নিয়ে আসবো না। কিন্তু আলিফকে কিন্তু আপনাকে পড়তে হচ্ছে, এটাকে আমরা পড়বো এভাবে যে বা আলিফ জবর বা, বা ইয়া জের বি। এখানে ইয়াতে না হয় সুকুন আছে এই জন্য বা ইয়া জের বি পড়ছি, কিন্তু আলিফে সুকুন না থাকা সত্ত্বেও আলিফকে কিন্তু বায়ের সাথে আমরা ধরে পড়ছি। কেন? কারণ জবরের সাথে যখন আলিফ থাকে তখন সেটা খালি থাকলেও সেই আলিফের কার্যকারিতা আছে, জবরের সাথে যখন আলিফ থাকে তখন সেটা খালি থাকলেও এই আলিফের কার্যকারিতা আছে। কিন্তু অন্য জায়গায় আবার খালি আলিফ থাকলে, একটা জেরের সাথে এই বায়ে যদি জের থাকতো আর এর সাথে যদি একটা খালি আলিফ থাকতো তাহলে কিন্তু এই আলিফের কোনো কার্যকারিতা ছিল না। তাহলে আলিফের কার্যকারিতা কখন? যখন এটা জবরের সাথে আছে, কারণ জবর এবং খালি আলিফের একটা ভাব আছে, জের এবং সুকুন যুক্ত ইয়ার একটা ভাব আছে, পেশ এবং সুকুন যুক্ত ওয়াও এই দুইটার একটা ভাব আছে এই দুইটার মধ্যে। সুতরাং আমাদেরকে এই কম্বিনেশন মনে রাখতে হবে যে জবরের সাথে কম্বাইন্ড হচ্ছে খালি আলিফ, জেরের সাথে কম্বাইন্ড হচ্ছে সুকুন যুক্ত ইয়া বা যজমেলা ইয়া, আর পেশের সাথে কম্বাইন্ড হচ্ছে সুকুন যুক্ত ওয়াও। যখন এগুলা এই কম্বিনেশন মিলে যাবে, তখন সাধারণত দুইটা আকার পাশাপাশি হয়ে যাচ্ছে, অথবা দুইটা হ্রস্ব ইকার পাশাপাশি হয়ে যাচ্ছে, অথবা দুইটা হ্রস্ব উকার পাশাপাশি হয়ে যাওয়ার কারণেই আমরা এগুলাকে টেনে পড়ি, এবং এই টেনে পড়ার নামই হচ্ছে মাদ।
তাহলে মাদের পরিচয়টা আমরা হয়তোবা বুঝতে পারলাম, এবং মাদকে আমরা কেন টানি এর পেছনের কারণটাও হয়তোবা আপনাদের কাছে পরিষ্কার। আমরা যদি একটু তাহলে এটা এইভাবে মনে রাখতে হবে, মাদ্দের হরফ যে জবরের সাথে খালি আলিফ মাদ্দের হরফ, জেরের সাথে যজমেলা ইয়া মাদ্দের হরফ, পেশের সাথে যজমেলা ওয়াও মাদ্দের হরফ। এখন মাদ্দের হরফ হলে কি করতে হয়? মাদ্দের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। হরফে মাদ্দের হরফ যুক্ত হওয়ার পর মাদ্দের হরফের ডান দিকের হরকতকে একটু কঠিন করে বলা আছে এই জায়গায়। ডান দিকের হরকত মানে যে যে হরফটাই জবর জের পেশ আছে, আর বাদ বাকি যে খালি আলিফ বা যজমেলা ইয়া বা যজমেলা ওয়াও, এগুলোর তো আলাদা কোনো উচ্চারণ হচ্ছে না, বরং আগে যেই হরফটা আছে, যেই বায়ে জবর জের পেশ আছে, সেটা তো একটু আমরা টেনে উচ্চারণ করছি, সেইটাকেই টেনে উচ্চারণ করছি। আলাদা করে ইয়া ওয়াও বা খালি আলিফের উচ্চারণ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই সবগুলাই হচ্ছে এক। হ্যাঁ, মাদ্দের হরফ কি তানবিনের সাথে আসতে পারে? না, মাদ্দের হরফ তানবিনের সাথে আসতে পারে না। কারণ তানবিনের পর আবার সুকুন হবে কেমন ভাবে? তানবিনের উচ্চারণের মধ্যে একটা নুন সুকুন আছে তানবিনের উচ্চারণের মধ্যে। যেমন আমরা যদি বলি বা জবর বা, আর বা দুই জবর কিন্তু বান, আবার বা নুন জবরও কিন্তু বান, তার মানে বা দুই জবর আর বা নুন জবর একই উচ্চারণ। সুতরাং দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা নুন সুকুন যুক্ত আছে। তা আবার পরে যদি আরো একটা সুকুন যুক্ত ইয়া সুকুন যুক্ত ওয়াও হয়, তাহলে তো সেটা উচ্চারণ করা সম্ভব না। এই জন্য তানবিনের সাথে মাদ্দের হরফ হওয়া সম্ভব না। মাদ্দের হরফ এটাকে আমাদের একেবারে ঝাড়া মুখস্থ রাখতে হবে। জবরের সাথে খালি আলিফ মাদ্দের হরফ, জেরের সাথে যজমেলা ইয়া মাদ্দের হরফ, পেশের সাথে যজমেলা ওয়াও মাদ্দের হরফ। এই যে তিনটা হরফ, এই যে তিনটা কম্বিনেশন আমরা বলছি, এই তিনটা না মেলা পর্যন্ত কিন্তু মাদের হরফ হবে না। একটা যজমেলা ইয়া আছে, কিন্তু যজমেলা ইয়ার আগে যদি একটা জবর থাকে বা ইয়া জবর, তাহলে কিন্তু মাদের হরফ হবে না। কারণ বায়ে আছে জবর, আর যজমেলা ইয়া মানে হচ্ছে এটা হচ্ছে রস্য ইকার। তাহলে বায়ে আছে হচ্ছে আকার, আর ইয়াতে আছে হচ্ছে রস্য ইকার। তাহলে আকার আর রস্য ইকার তো এক জায়গায় হতে পারবে না। এক জায়গায় হয়ে এটা একসাথে মিলে উচ্চারণ হবে না। মনে করেন একটা ওয়াও সুকুন যুক্ত আছে, যজমালা ওয়াও আছে, কিন্তু যজমালা ওয়াও এর আগে একটা জবর আছে, বা তা বা সা যেটা আমরা লিখি না কেন, সেই হরফের উপর জবর আছে। এখন তা ওয়াও জবর যদি আমরা বলি, তো তা ওয়াও জবর, তাতে আছে হচ্ছে জবর মানে আকার, আর ওয়াওতে যখন যজমালা ওয়াও আমরা বলছি, তো ওয়াওতে আছে হচ্ছে তখন রস্য উকার। তো একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে রস্য উকার, তাহলে কি দুইটা একসাথে মিলতে পারে? কখনোই না। তার মানে মাদের হরফ হওয়ার জন্য শুধু যজমেলা ইয়া, যজমেলা ওয়া বা খালি আলিফ হওয়াটাই যথেষ্ট না, অথবা শুধু জবর জের পেশ হওয়াটা যথেষ্ট না, বরং একেবারে মিলে যেতে হবে। এই কম্বিনেশন একবারে জোড়ায় জোড়াই থাকতে হবে। জবরের সাথে খালি আলিফই থাকতে হবে, জেরের সাথে যজমেলা ইয়াই থাকতে হবে, পেশের সাথে যজমেলা ওয়াই থাকতে হবে। এর বাইরে মাদ হবে না। যদি এমন থাকে, তাহলে যেই হরফের উপরে এই জবর জের পেশ আছে, সেই হরফটাকে আমরা কি করব? এক আলিফ পরিমাণ টেনে পড়বো। আর এক আলিফের পরিমাণটা আমরা জানি, এক আলিফের পরিমাণটা হচ্ছে 1 সেকেন্ড সম পরিমাণ। অথবা এটাকে এভাবে পরিমাপ করা হয় যে হাতের একটা সোজা আঙুলকে মধ্যম গতিতে বন্ধ করতে যতটুকু সময় লাগে, অথবা একটা বন্ধ আঙ্গুলকে মধ্যম গতিতে সোজা করতে যেই সময় লাগে, তো আমরা সেই কম বেশি 1 সেকেন্ডকেই হিসাব করব। এবং আমরা পরবর্তীতে 3 আলিফ 4 আলিফ মাদ শিখবো, সেখানে আমরা এগুলাকে কিন্তু একেবারে মেপে মেপে টানবো, বিষয়টা এমন না যে 3 আলিফকে একেবারে 3 সেকেন্ড পরিমাণই ঘড়ি ধরে টানতে হবে, 4 আলিফকে একেবারে 4 সেকেন্ড পরিমাণই ঘড়ি ধরে টানতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বরং টানের বিষয়ে যেটা বাধ্যবাধকতা, সেটা হচ্ছে যেখানে টান নেই সেখানে যদি আমরা টানি, তাহলে এটার কিন্তু অর্থ পরিবর্তন হবে। আবার যেই জায়গায় টান আছে সেই জায়গায় যদি আমরা না টানি, না টেনে যদি তাড়াতাড়ি পড়ে যাই, তাহলে সেখানে অর্থের পরিবর্তন হবে। কিন্তু এইটা আসলে কোনো সমস্যার বিষয় না, যে যেখানে 3 আলিফ টান আছে সে জায়গায় একটু বেশি টান হয়ে গেছে, অথবা যেখানে 4 আলিফ টান আছে সেখানে একটু কম টানা হয়ে গেছে, এইগুলার ক্ষেত্রে যে অর্থের পরিবর্তন হবে, বিষয়টা কিন্তু এমন না। সুতরাং 3 আলিফ 4 আলিফ বা 1 আলিফ এইগুলাকে আমাদের একেবারে মেপে মেপে টানতে হবে, বিষয়টা এমন না। কিন্তু একবারে এমনও না যে 1 আলিফ টানলেন আপনি একবারে ইচ্ছা মতো, তারপরে 3 আলিফ অল্প একটু টেনে চলে গেলেন। মানে অবশ্যই আমাদেরকে এই পার্থক্য রাখতে হবে যে এটা হচ্ছে 1 আলিফ, এটা 3 আলিফ, এটা 4 আলিফ। যেহেতু 1 আলিফ কম, তাহলে এটা একটু কম, 3 আলিফটা তার থেকে আরেকটু বেশি, 4 আলিফটা তার থেকে আরো একটু বেশি, এতটুকু পার্থক্য আমাদেরকে অবশ্যই রাখতে হবে। যে মাদ্দের হরফ আমরা শিখলাম, এই মাদটাই
মৌলিক মাদ বা এটাই হচ্ছে মূল মাদ। এই মাদ থেকেই এর সাথে আরো অনেক শর্ত জুড়ে জুড়ে অন্যরকম যে মাদগুলো আছে সেগুলো তৈরি হবে। তাহলে তিন আলিফ মাদ বা চার আলিফ মাদ বা আরো অনেক প্রকার মাদ আমরা যেগুলা শিখবো, সব মাদ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আগে মাদের হরফ হতে হবে। মাদের হরফ না হওয়া পর্যন্ত তিন আলিফ বা চার আলিফ হওয়ার কোনো সুযোগ নাই। মাদের হরফ হওয়ার পরে আরো কোনো শর্ত যদি আসে, যেগুলো আমরা নিয়ম কানুন শিখবো, সেই সব নিয়ম কানুন অনুযায়ী এই মাদের হরফের এক আলিফটা তিন আলিফে পরিবর্তন হতে পারে, চার আলিফে পরিবর্তন হতে পারে। কিন্তু মাদের হরফ না হওয়া পর্যন্ত, মূল মাদ না হওয়া পর্যন্ত কখনোই তিন আলিফ বা চার আলিফ মাদ হতে পারে না। এই জন্য এই মাদটাকে আমরা বলি মাদ্দে আসলি বা একেবারে আসল মাদ, অথবা বলা হয় মাদ্দে তবাই। তবাই মানে হচ্ছে স্বভাবগত, একেবারে প্রকৃত, এটা স্বভাবগতই মাদ। তাহলে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে যজমেলা ইয়া এবং পেশের সাথে যজমেলা ওয়াও, এটা যদি হয় তাহলে সেটাকে বলা হয় মাদ্দে তবাই বা প্রকৃত মাদ বা মাদ্দে আসলি বা আসল মাদ, মূল মাদ। যে কোনো পরিভাষা আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা উদাহরণ দেখছি, যেমন প্রথমটা হচ্ছে হামজা জবর আ, কিন্তু এই জবরের সাথে যখন আরো একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু জবরও একটা আকার, আবার একটা খালি আলিফ মানেও একটা আকার। তো দুইটা আকার এক জায়গায় হয়ে যাওয়ার কারণে আমরা তখন দীর্ঘ উচ্চারণ করছি, মাদের উচ্চারণ করছি। হামজা আলিফ জবর আ, এক আলিফ টান। এরপরে বা, এই যে বা শুধুমাত্র জবর যখন হবে, তখন কিন্তু কোনো টান আমরা দিচ্ছি না। কিন্তু যখন বা এর জবরের সাথে একটা আলিফ যুক্ত হয়ে গেল, তখন বা আলিফ জবর বা, এক আলিফ পরিমাণ টান। কেন? কারণ বা এর জবরটাও একটা আকার, আবার খালি আলিফ যেটা এটাও একটা আকার। অনুরূপ ভাবে আমরা যদি দেখি তা জবর তা, এর সাথে যদি একটা আলিফ যুক্ত করে দিই, তাহলে তায়ের জবরটাও একটা আকার, আবার খালি আলিফটাও একটা আকার। সুতরাং দুইটা আকার এক জায়গায় হয়ে যাওয়ার কারণে আমরা এটা দীর্ঘ উচ্চারণ করব, তা আলিফ জবর তা। সায়ের সাথে যখন একটা আলিফ যুক্ত হচ্ছে জবরের সাথে, এখানে বর্ণ কি আছে এটা বিষয় না, বা আছে না তা আছে না সা আছে এটা বিষয় না, বরং জবর আছে এবং তার সাথে খালি আলিফ আছে, সুতরাং সেই উচ্চারণটাকে আমাদের টানতে হবে। তাহলে সা আলিফ জবর সা, জিম জবর যা, এর সাথে আলিফ যুক্ত হলে অনুরূপ ভাবে জিম আলিফ জবর যা। হা জবর হা, হায়ের সাথে যদি অতিরিক্ত একটা আলিফ যুক্ত হয় তাহলে হা আলিফ জবর হা। তো আমরা যদি হরকতের উচ্চারণ পেরে থাকি, যে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এটা যদি আমরা পেরে থাকি, তাহলে মাদের উচ্চারণটাও পারবো, কারণ একেবারে হুবহু সেই উচ্চারণই। হরকতের উচ্চারণে কোনো টান হয় না, আর মাদের উচ্চারণে আমরা টেনে উচ্চারণ করি। আচ্ছা, এই যে পরে যেগুলো আছে আর কি, যা উচ্চারণ একবারে সেই উচ্চারণকে শুধু টেনে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর হয় ওয়া, তাহলে ওয়াও আলিফ জবর কি হবে? ওয়া, এক আলিফ টান। এরপরে ইয়া জবর হয় ইয়া, তাহলে ইয়া আলিফ জবর কি হবে? ইয়া, এক আলিফ পরিমাণ টান। অনুরূপ ভাবে আমরা যদি জের দিয়ে একটু দেখি, তো হামজা জের ই, এখানে কোনো টান নেই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কিন্তু এই জেরের সাথে যদি একটা যজমেলা ইয়া যুক্ত হয়, তাহলে হামজা ইয়া জের ই, এক আলিফ টান। এখানে কিন্তু ইয়া এর আলাদা উচ্চারণ হবে না, কারণ ইয়া জেরের সাথে মিশে যাচ্ছে। জের যেমন ইকার, ইয়াও ইকার হওয়ার কারণে দুইটা একসাথে মিশে গিয়ে ইয়া এর আলাদা আর কোনো উচ্চারণ হবে না। হামজা ইয়া জের ই, বাজের বি, কিন্তু এর সাথে যদি একটা যজমেলা ইয়া হয়, তাহলে তখন সেটা মাদের হরফ হয়ে যাবে এবং এটা উচ্চারণ করতে হবে বা ইয়া জের বি। তাজের তি, কিন্তু যখন এর সাথে একটা যজম যুক্ত ইয়া যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি তাইয়াজের তি, একটু টেনে উচ্চারণ করছি কারণ এটা মাদ্দের হরফ। অনুরূপ ভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ আমাদেরকে এরকম টেনে উচ্চারণ করতে হবে, হরকতের উচ্চারণটা শুধুমাত্র টেনে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখন ওয়াও জের ছিল হচ্ছে উই, তাহলে ওয়াও ইয়াজের উই, উই, এরকম একালিপ পরিমাণ টান। ইয়াজের ছিল হচ্ছে ই, তাহলে ইয়া ইয়াজের ই, একালিপ পরিমাণ টান, ই, একালিপ পরিমাণ টান। অনুরূপ ভাবে পেশ যদি আমরা দেখি, তাহলে পেশের বিষয়টা হচ্ছে ওয়াও, যজমালা ওয়াও এর সাথে সম্পর্কিত। সুতরাং পেশের সাথে যদি একটা যজমালা ওয়াও থাকে, তাহলে আমরা একালিপ পরিমাণ টেনে উচ্চারণ করব। বা পেশ বু, এটা একটা পেশ, পেশের সাথে যখন একটা ওয়াও, যজমালা ওয়াও যুক্ত হচ্ছে, তখন পেশটাও যা
একটা যজমালা ওয়াও তা। পেশ মানে হচ্ছে রস্যউকার, যজমালা ওয়াও মানেও রস্যউকার। এই জন্য এই যজমালা ওয়াও আর পেশ একসাথে মিশে দীর্ঘ উকার হয়ে যাচ্ছে, তখন আমরা বু একালিপ পরিমাণ টানছি। এই জন্য ওয়াও এর আলাদা কোনো উচ্চারণ হচ্ছে না। তাওয়াও পেশ তু একালিপ টান, তাওয়াও পেশ তু একালিপ টান। এইরকম ভাবে যদি পেশের সাথে যজম যুক্ত ওয়া যুক্ত হয় তাহলে আমাদেরকে একালিপ পরিমাণ টানতে হবে। আচ্ছা, এখন ওয়াও পেশ ছিল হচ্ছে উ, তাহলে ওয়াও ওয়াও পেশ কি হবে? উ একালিপ পরিমাণ টান। এরপরে ইয়া পেশ ছিল হচ্ছে ইউ, ইয়া পেশ ছিল হচ্ছে ইউ, তাহলে ইয়া ওয়াও পেশ হবে ইউ, ইউ, এরকম একালিপ পরিমাণ টান। গতদিন যেমন আমরা একটা জিনিস শিখছিলাম যে কোথায় যেন এক জায়গায় পেশটা একদম উল্টা করেছিল, তো সেটাই আমরা এখন শিখবো। সেটা হচ্ছে আমরা যে মাদ শিখলাম এতক্ষণ, মাদের হরফ যেটা শিখলাম, যে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে যজমালা ইয়া আর পেশের সাথে যজমালা ওয়াও, এইটাকে লেখার আরেকটা পদ্ধতি হচ্ছে জবরের সাথে খালি আলিফ না লিখে জবরটাকে যদি খাড়া লেখা হয় তাহলে সেই খালি আলিফকেই বোঝাই। আবার জেরের সাথে একটা যজমালা ইয়া না লিখে যদি ইয়াটা বাদ দিয়ে জেরটাকে একটু খাড়া করে লেখা হয় তাহলেই বোঝা যায় যে এটার সাথে একটা যজমালা ইয়া আছে। আবার পেশটাকে যদি আমরা আমরা লিখি সাধারণত 6 এর মতো করে পেশটাকে, এরকম না লিখে যদি, না 9 এর মতো করে লিখি আমরা পেশটাকে, এটাকে যদি উল্টা করে 6 এর মতো করে লিখি আমরা পেশটাকে, তখনই এই উল্টা পেশ দেখেই বোঝা যায় যে এই পেশের সাথে একটা ওয়াও সাকিন যুক্ত আছে। তার মানে জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে যজমালা ইয়া আর পেশের সাথে যজমালা ওয়া, এইগুলো হওয়াও যা, খাড়া জবর খাড়া জের আর উল্টা পেশ হওয়াও তা। লক্ষ্য করেন এই যে আমরা লামের উপর একটা জবর লিখেছি, এই জবরটা কিন্তু খাড়া। আগের আলিফের উপর জবর যেটা আছে এটা কিন্তু এরকম খাড়া না, কিন্তু তারপরে লামের উপর যে জবরটা এটা কিন্তু খাড়া। অনুরূপ ভাবে এই যে লামের উপর যে জবরটা এটা কিন্তু খাড়া একটা জবর, এই যে নুনের উপর যে জবরটা এটা খাড়া একটা জবর। আচ্ছা, অনুরূপ ভাবে জালের উপর জবরটা হচ্ছে খাড়া। আচ্ছা, তো এরকম ভাবে খাড়া জবর খাড়া জের আর পেশটা যদি কখনো উল্টা হয় তাহলে সেটাও মাদ্দে আসলি বা মাদ্দে তবাই হয়, প্রকৃত মাদ হয়। সুতরাং এটাকেও একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। সুতরাং খাড়া জবর খাড়া জের উল্টা পেশের আলাদা কোনো উচ্চারণ নাই, বরং জবর জের পেশের যে উচ্চারণ সেই রকমই উচ্চারণ, শুধুমাত্র খাড়া জবর খাড়া জের উল্টা পেশের ক্ষেত্রে আমাদেরকে একালিপ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে, এটাই পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে আমরা তাহলে শিখলাম হচ্ছে মাদ্দে আসলি, মাদ্দে আসলি বা মূল মাদ। এখন এই মূল মাদের সাথে অন্তত পক্ষে আরো 10 প্রকারের শাখা মাদ আছে, আরো 10 প্রকারের শাখা মাদ আছে, সেগুলো আমরা একটা একটা করে আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন আজকে আমাদের একটা মাদ আমরা পড়বো, একটা মাদ, সেটা হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে বদল আমরা পড়বো। আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি যে জবরের সাথে আলিফের একটা ভাবসাব আছে, আবার জেরের সাথে ইয়া এর একটা ভাবসাব আছে, আর পেশের সাথে ওয়াও এর একটা ভাবসাব আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা সুকুন পড়ার সময় শিখেছি যে আলিফে যদি কখনো সুকুন হয় তাহলে উচ্চারণটা একটু ভেঙে উচ্চারণ করতে হয়, কেটে উচ্চারণ করতে হয়। যেমন হামজা হামজা জবর আ, বা হামজা জবর বা। তো এই উচ্চারণটা করা কিন্তু কঠিন। হামজার উপর যখন সুকুন হয় তখন উচ্চারণটা করা কিন্তু কঠিন। হামজার উপর যদি সুকুন হয় তাহলে সেই উচ্চারণটা করা কঠিন। এই জন্য আরবি ব্যাকরণে যদি কোথাও হামজার উপর সুকুন হয় তাহলে সেই হামজার সুকুনটাকে বিভিন্নভাবে পরিবর্তন করার চেষ্টা করা হয়, যে যাতে সুকুন না থাকে। সুকুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি পড়া যায়, ব্যাকরণগত ভাবে একটু এদিক সেদিক করে যদি একটু সহজ করা যায়, একটা জবরদের পেজ দিয়ে যদি পড়া যায়, সেইটা ভালো। এই জন্য হামজার উপর যখনই সুকুন হয় তখন সেই সুকুনটাকে পরিবর্তন করা হয়, সুকুনটাকে পরিবর্তন করা হয়। তো এই যে সুকুনটাকে আমরা পরিবর্তন করি, এই সুকুন পরিবর্তন করে এক প্রকারের মাদ তৈরি করা হয়, যেই মাদকে বলা হয় মাদ্দে বদল। বদল মানে হচ্ছে পরিবর্তন করা, বদল মানে হচ্ছে পরিবর্তন করা। এখন কি পরিবর্তন করছি? যেই হামজার উপর সুকুন ছিল সেই হামজাটাকে আমরা পরিবর্তন করে ফেলছি, পরিবর্তন করে একটা মাদ তৈরি করে ফেলছি। এই জন্য এই মাদটাকে আমরা বলছি হচ্ছে মাদ্দে বদল। তাহলে মাদ্দে বদল কাকে বলা হয়? যদি হামজা বদল বা পরিবর্তন হয়ে
এখন মাদ যে আমরা তৈরি করব, মাদ তো আমরা তৈরি করতে পারি তিনটা হরফ দিয়ে। একটা হচ্ছে খালি আলিফ দিয়ে, একটা হচ্ছে যজমযুক্ত ইয়া দিয়ে, আর আরেকটা হচ্ছে যজমযুক্ত ওয়াও দিয়ে। এই তিনটা জিনিস দিয়ে আমরা মাদ তৈরি করতে পারি। সুতরাং সুকুনযুক্ত আলিফকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে সেই আলিফ তারপরে যজমযুক্ত ওয়া আর যজমযুক্ত ইয়া দিয়েই পরিবর্তন করতে হবে। তো এই জন্য আমরা বলছি যদি হামজা বদল বা পরিবর্তন হয়ে আলিফ ওয়াও বা ইয়া হয়, তাহলে এই মাদকে মাদ্দে বদল বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। এই যে প্রথমে দেখেন, ভালো করে খেয়াল করবেন, প্রথমে একটা হামজা, তারপরে একটা হামজা, হামজা হামজা জবর আ। তো যখনই হামজার উপর সাকিন হয়ে গেছে, হামজাটা সুকুন যুক্ত হয়ে গেছে, তাহলে এই হামজাকে এখন পরিবর্তন করা দরকার। না হলে মানা আ মানা এটা উচ্চারণ করা কঠিন। তখন কিভাবে পরিবর্তন করব? এই যে হামজার যে সাকিনটা আছে, এটাকে আমাদের পরিবর্তন করে ফেলতে হবে আলিফ ওয়াও বা ইয়াতে। এটাকে কিসে পরিবর্তন করব? এটাকে পরিবর্তন করবো একটা অতিরিক্ত আলিফে। কেন? কারণ আমরা পরিবর্তন তো করবো সেই আলিফ ওয়াও আর ইয়াতে। কখন কোনটা করব? যখন যেটার সাথে আমরা ভাব খুঁজে পাবো। তো এইখানে এই হামজাটা পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা ভাব খুঁজে পাচ্ছি যে তার আগের হামজাতে একটা জবর আছে, জবরের সাথে ভাবসাব আছে হচ্ছে আলিফের। সুতরাং এই যে হামজা যে সুকুন যুক্ত হয়েছে, এই সুকুন যুক্ত হামজাটাকে আমরা আলিফ দিয়ে পরিবর্তন করে ফেলবো। তাহলে তখন কি হবে? জবরের সাথে খালি আলিফ, একটা মাদ তৈরি হয়ে যাবে এই জায়গায়। এবং তখন তাহলে আমরা এটাকে আ মানা এরকম না করে জবরের সাথে খালি আলিফ দিয়ে একটু টেনে পড়তে পারবো, যে মানা, মানা না পড়ে মানা এরকম পড়তে পারবো। দেখেন সেই কাজই কিন্তু করা হয়েছে। এই যে আমাদের এই যে এখানে যে সুকুনযুক্ত আলিফ যেটা ছিল, হামজা যেটা ছিল, এই সুকুনযুক্ত হামজাকে উচ্চারণ করা কঠিন। এজন্য সেই সুকুনযুক্ত হামজাকে পরিবর্তন করে একটা খালি আলিফে আমরা লিখে ফেলেছি। তখন এই এই হামজার পাশে তাহলে এই খালি আলিফটা থাকার কথা ছিল। একটা জবরের সাথে একটা খালি আলিফ থাকাও যা, একটা খাড়া জবর থাকাও তা। এই জন্য এই হামজার উপর কিন্তু আমরা খাড়া জবর দিয়ে দিয়েছি। তো এইখানে এই মাত্রা তাহলে কিভাবে তৈরি হলো? এই মাত্রা তৈরি হলো হচ্ছে এই যে একটা হামজা সাকিন ছিল, এই হামজা সাকিনকে পরিবর্তন করে মাত্রা তৈরি হয়েছে। যেহেতু বদল বা পরিবর্তন হয়েছে, এই জন্য এই মাদকে বলা হয় মাদ্দে বদল। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা আছে যে হামজা হামজাজের। এই হামজাতেও কিন্তু একটা সুকুন ছিল। হামজা হামজাজের ই, মিম জবর মা, ই মানা, ই মানা। এখন এইভাবে উচ্চারণ করা কঠিন। তো কিভাবে উচ্চারণ করবো তাহলে? এখন এই যে মাঝখানে যে এই যে হামজা সুকুনটা আছে, হামজার সুকুনটা তাহলে আমাদেরকে এখন পরিবর্তন করে ফেলতে হবে। কিসে পরিবর্তন করতে পারবো আমরা? আলিফ ওয়াও অথবা ইয়া দিয়ে পরিবর্তন করব। এখন কি দিয়ে পরিবর্তন করবো এই হামজাটাকে? আমরা একটু ভাবসাব যদি বোঝার চেষ্টা করি, আর আগের হামজাতে আছে হচ্ছে জের। তো আগের হামজাতে যদি জের থাকে, এই হামজাকে আমরা পরিবর্তন করবো ইয়া দিয়ে। এই জন্য মানা এটা হয়ে গেছে যে এই হামজাটার বদলে আমরা ইয়া লিখেছি ই মানা। ই মানা মাদ হয়ে গেছে, একালিফ টান হয়ে গেছে, ইয়া দিয়ে পরিবর্তন করে ফেলেছি, যে কারণে জেরের সাথে একটা দজমেলা ইয়া হয়ে গেছে এবং এখানে একালিফ মাদ হয়ে গেছে ই মানা। এরপরে হামজা হামজা জবর আ, এখানে পেশ ছিল হামজা হামজা পেশ, উ মিনজের মি, উ মি নুন জবর না, উ মিনা। এখন উ মিনা এটা উচ্চারণ করা কঠিন। উচ্চারণ করা যখন কঠিন হচ্ছে, তখন এই যে মাঝখানের যে হামজাটা সুকুন যুক্ত হামজা, এটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। কিসে পরিবর্তন করবো? আলিফ ওয়াও অথবা ইয়াতে। এখন এই হামজাটাকে আমরা কিসে পরিবর্তন করব? আলিফে পরিবর্তন করব, না ইয়াতে করব, না ওয়াতে করব? তো আমরা একটু যদি আগের ভাবসাব বোঝার চেষ্টা করি, এখানে এই হামজার উপর আছে হচ্ছে পেশ। সুতরাং পেশের সাথে ভাব আছে হচ্ছে ওয়াও এর। সুতরাং এই পেশের সাথে এই হামজাটাকে পরিবর্তন করে একটা ওয়াও দিয়ে লেখা হয়, তখন এই পেশের সাথে ওয়াও জজম যুক্ত হয়ে যায়। এবং এখানে আমরা উ মিনা এরকম কঠিন উচ্চারণ না করে উ মিনা এইরকম উচ্চারণ করি, উ মিনা একটু টেনে উচ্চারণ করি। এখন এই যে মাদ্দে বদল বলতে, যে মাদ্দে বদল বুঝাতে যে এত কঠিন কথা আপনাদেরকে বললাম, এই কথা খুব সহজে মাথার ভিতর না ঢুকারই কথা। আমি সর্বোচ্চ সহজ করে বলার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও অনেক কঠিন বিষয় এখানে, কারণ পরিবর্তনটা ব্যাকরণগত হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু আসলেই এই যে তেলাওয়াতটা শিখছি, এটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাকরণ শিখছি না, একদমই কোনো ব্যাকরণ শিখছি না। আপনি বাংলা যদি শেখেন, বাংলা ব্যাকরণটা আমরা কখন শিখি? বাংলা ব্যাকরণটা শিখি হচ্ছে এইদিকে ক্লাস 6 এর পর থেকে। ক্লাস 6
টু ক্লাস 10 আমরা বাংলা ব্যাকরণ শিখি, ব্যাকরণের বিভিন্ন নিয়ম কানুন শিখি। কিন্তু আপনি যখন ক্লাস 2 তে ওই রকম করে ক ল ম কলম, তারপর হচ্ছে ব রস্বই রস্বই বই, এইটা যখন পড়েন ওইটাকে কিন্তু ব্যাকরণ শেখা বলে না, ওটা জাস্ট আপনি রিডিং শিখছেন। তো আমরা কিন্তু জাস্ট এখন রিডিং শিখছি কোরআনটা, ব্যাকরণের কিছুই শিখছে না। তাজবিদ যেগুলা শিখছি এগুলা রিডিং এরই নিয়ম, রিডিং এরই নিয়ম, এগুলো আলাদা কোনো ব্যাকরণিক নিয়ম না। এই জন্য এখানে যেহেতু একটু ব্যাকরণিক পরিবর্তন হয়েছে, সুতরাং এটা আমাদের জন্য বোঝা একটু কষ্টসাধ্য। তো আপনাদের জন্য সহজ বিষয় এবং আশার বিষয় হচ্ছে এই যে হামজাটাকে পরিবর্তন করে আপনাকে যে বুদ্ধি করে একটা খাড়া জবর নিয়ে আসতে হবে, এই যে জেরের সাথে যে হামজাটা ছিল এটাকে পরিবর্তন করে বুদ্ধি করে একটা ইয়া নিয়ে আসতে হবে। তারপরে এখানে এর সাথে যে হামজাটা ছিল এটাকে বুদ্ধি করে পরিবর্তন করে একটা ওয়াও নিয়ে আসতে হবে। এই কাজটা অলরেডি আমাদের যেই উপমহাদেশীয় ছাপা কোরআন আছে এগুলোতে করা আছে। অর্থাৎ এরকম মানা এরকম কোথাও লেখা নাই যে আপনাকে সেটাকে মানা পরিবর্তন করে পড়তে হবে। ই মানা এটা কোথাও লেখা নাই যে সেটাকে পরিবর্তন করে ই মানা এরকম পড়তে হবে। তাহলে কি লেখা আছে? এরকম খাড়া জবর দিয়েই লেখা আছে, এরকম ইয়া যুক্ত ওই হামজাটাকে পরিবর্তন করেই লেখা আছে। এই যে এখানে যে পেশের সাথে হামজাটা ছিল এটাকে এরকম পরিবর্তন করেই ওয়াও দিয়ে লেখা আছে। যেই কারণে আমি যদি এই হামজার উপর খাড়া জবর দেখি তো আমি তো এমনি জানবো যে এটা মাদ্দে বদল হয়েছে কি হয়নি, সেটা আমাদের দেখার বিষয় না। খাড়া জবর যেহেতু আছে তাহলে এক আলিফ টান হবে। এখানে যখন হামজার সাথে আমরা একটা ইয়া দেখবো, এই ইয়াটা যে একটা হামজা পরিবর্তন হয়ে ইয়া হয়েছে এটা আমাদের বোঝার দরকার নাই। এখানে যেহেতু একটা জেরের সাথে যজম যুক্ত ইয়া আছে, আমরা তো জানি যে জেরের সাথে যজম এলা ইয়া হলে এক আলিফ মাদ হয়। সুতরাং আমরা এখানে মাদ্দে বদল হয়েছে না মাদ্দে আসলি হয়েছে এটা বুঝি না বুঝি এমনিতেই এক আলিফ আমরা টান কিন্তু আদায় করে ফেলবো। আবার এই জায়গায় যে ওয়াও সুকুন যুক্ত যে ওয়াওটা হয়েছে এটা যে একটা হামজা পরিবর্তন হয়ে এই ওয়াওটা হয়েছে এটা আমরা বুঝি না বুঝি, কিন্তু পেটের সাথে ওয়াও সাকিন হয়েছে মানে এক আলিফ আমরা এমনি টানবো। সুতরাং আমাদের মাদ আদায় হয়ে যাবে যদিও আমরা মাদ্দে বদল বুঝি অথবা না বুঝি। তো এই ছিল আজকের পড়া আমাদের মাদ্দে বদল।